চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়ার কাছে। আবারও ফিরে এলাম। শুরুতে একটা গান শুনতে চাই, তারপরে আড্ডায় ঢুকবো। খুব সম্প্রতি প্রকাশ পেয়েছিল কাঠের ফুল নাটকের টাইটেল ট্র্যাকটি আমি গেয়েছি, তো ওই গানটা একটু শুনিয়ে দিই। বাহ, মৌলিক গান শুনে। গানটির কথা এবং সুর এবং সঙ্গীত আয়োজন করেছে সৈয়দ নাফিস। গানটির যে গানের কথা বলছি, যে নাটকের গান, গানটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। আমি গানটি গাইছি। তুমি রোজ বিকেলের হাওয়া ছুঁয়ে দিলে ভেসে যাব, এক অবুঝ মনের চাওয়া, চোখে চোখে কথা কব, এমনি করে কাছে দূরে তোমার আসা যাওয়া, এইটুকুতে তোমার মনের উষ্ণ আদর পাওয়া, এত মায়া এই দু চোখে সত্যি নাকি ভুল, প্রেমের সুবাস ছড়িয়ে দিল তোমার হাতের গড়া কাঠের ফুল, ওগো তোমার হাতের গড়া কাঠের ফুল। বাহ, কি মিষ্টি। এই যে বিভিন্ন প্লেব্যাকেই কণ্ঠ দেয়া হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, একটু শুনি বর্তমানে সাম্প্রতিক কি কি কাজ করা হয়েছে। অনেকগুলো নাটকের গান এবং ওয়েব সিরিজের গান করা হয়েছে, যার মধ্যে আরেকটা গানের কথা একেবারে না বললেই নয়। ভীষণ সুন্দর একটা গান, সেটা হলো ফ্রেন্ডজি ওয়েব সিরিজের জন্য গেয়েছিলাম। সেটাও ওই ওয়েব সিরিজের টাইটেল ট্র্যাক বলা যায়, প্রেমের মতন লাগে। ওই গানটা বেশ সাড়া ফেলেছিল, একটা ওটিটি প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজটি যায়। তো এই গানটা করার সময় একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আমার হয়েছে। সেটা হচ্ছে, প্রথমে একবার আমি গানটার ভয়েসটা দিলাম, গানটার ভয়েসটা দিয়ে আমি চলে এলাম। আমি জানি যে এটা ফাইনালাইজ হয়ে গেছে, আমার শেষ গাওয়া। কিন্তু ডিরেক্টর জাহিদ প্রীতম, উনি আবার এই গানের কথা সুর সঙ্গীত আয়োজন সৈয়দ নাফিস করেছেন। তো তাকে ফোন করে বলা হলো যে সব কিছুই ঠিক আছে, তা সুরে তালে লয়ে গাওয়া সবই ঠিক আছে, কিন্তু কোথাও যেন প্রেমটা একটু কম আছে। তো ওই প্রেম একটু কম আছে, তার জন্য আমার আবার পুরো গানটা গাইতে হয়েছে। কারণ যখন আমি গাইতে গেলাম তখন একটা জায়গা ধরে ঠিক বলা যাচ্ছিল না যে কোন জায়গাটাতে প্রেম কম আছে, তাই আবার পুরো গানটা আমি লিরিকটা পড়লাম। যেহেতু প্রেমের মতন লাগে, প্রেমের মতো লাগতেই হবে, পুরো লিরিকটা পড়ে আবারও সেই শুরু থেকে আমি গানটা গাইতে হয়েছে এবং গানটা বেশ সাড়া পেয়েছিল। এটা আমার জন্য বিশাল বড় প্রাপ্তি। এছাড়াও এই বছরটা আমার জন্য বেশ ভালো যাচ্ছে, কারণ অনেকগুলো নাটকে আমার প্লেব্যাক করার সুযোগ হয়েছে। তাছাড়া নিজের সলো ট্র্যাক আসছে কিছু, সব মিলিয়ে বেশ ভালোই যাচ্ছে এখনো পর্যন্ত। এই ভালো চলাটা সামনের বছরেও আসুক এবং এর পরেও এই ধারাটা অব্যাহত থাকুক, সেই প্রত্যাশা অবশ্যই থাকবে, শুভকামনা অবশ্যই থাকবে। এই যে প্রেম ঢেলে দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ, একটা গানকে আরও প্রেমময় করে তোলার ব্যাপারটা, আমরা জানি গান মানেই আসলে অনুভূতির বিষয়। তো এই বিষয়টিকে আপনি কিভাবে উপলব্ধি করেন, বা এই যে আরেকটু ইমোশন ঢেলে গানটা করার চেষ্টা করেন, এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখেন? যখন থেকে আমার মোটামুটি বুঝ জ্ঞান হয়েছে, তখন থেকে আমি সতর্ক থাকার চেষ্টা করেছি। কারণ কি, গান তো একটা গল্প, আমি একটা গল্প বলছি, আর ওই গল্পের মধ্যে ওই নাটকীয়তা না থাকলে, ওই যখন আমাকে বলেছে যে সুরে তালে লয়ে ঠিক আছে, যে প্রেমটা কম, তার মানে আমার গায়কিতে সমস্যা। আর এটা আমি কোনোভাবেই না না না, কারণ ওই গল্পটাই যদি আমার প্রকাশ না পায়, তাহলে মানুষ কানেক্ট করতে পারে না। যেমনটা হতো যে আমরা যেগুলোকে গোল্ডেন সং বলি, পুরনো গানগুলো কেন এখনো পর্যন্ত মানুষ ধারণ করেছে, কারণ ওই সময় কথা, সুর এবং আমরা যে দৃশ্যপট দেখতে পেতাম, সব কিছুর একটা সুন্দর মেলবন্ধন ছিল। তো ওই মেলবন্ধনটা কোথাও মিসিং হয়ে গেলে তখন মানুষ আর গানটাকে কানেক্ট করতে পারে না। পাশাপাশি কি কভার সং বা অন্য কোনো কিছু এরকম, বা গোল্ডেন সং, এগুলো কি করা হয়? হ্যাঁ, এগুলো আমার নিয়মিত করা হয়। আর এই বিষয়টা নিয়ে বলবো, কারণ আমি একটু আগেই বললাম যে গোল্ডেন সংগুলো আমরা সবাই ধারণ করি আমাদের মধ্যে, এবং এগুলো না এক একটা আমার কাছে ইনস্টিটিউশনের মতো মনে হয়। কারণ এক একটা গানে এত এত লেসন, এত কিছু শেখার আছে, জানার আছে। তবে আমি বলবো যে
কাভার করা বা তাকে নতুন আঙ্গিকে প্রকাশ করার মধ্যে কোনো রকম সমস্যা নেই, তবে সেটা যেন বিকৃত না হয় এটা সবাইকে সতর্ক থাকা উচিত। কারণ একজন কম্পোজার, একজন সুরকার, একজন গীতিকার যে যে এসেন্স থেকে গানটা লিখেছে, যে এসেন্স থেকে গানটা সুর করেছে, এসেন্সটা যাতে আমরা নষ্ট না করি। মৌলিক গান নিয়ে আসলে সবারই একটা প্রস্তুতি থাকে সবসময়, নিজের মৌলিক গান এই বিষয়টিকে শিল্পীরা খুব যত্নের সাথে আসলে লালন করেন, ধারণ করেন। আপনার মৌলিক গানের যাত্রা এখন পর্যন্ত কোন গানগুলো করা হচ্ছে বা হয়েছে, বা সামনে কোনো প্রস্তুতি চলছে কিনা? আমার প্রথম মৌলিক গান ইমপ্রেস থেকে রিলিজ হয় 2018 সালে, গুড়ি গুড়ি বৃষ্টি শিরোনামে। তো এর পর থেকে মূলত অনেক কাজ করা হয়েছে। এর মধ্যেও আমি অনেক লাকি যে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের একটা গান আমি পেয়েছি, এবং উনি ওই গান আমাকে ওনার সামনে বসিয়ে লিখেছে। এবং উনি মারা যাওয়ার আগে যে কয়েকটি অসম্পূর্ণ কাজ, তার মধ্যে আমার গানটাও ছিল। তো এই গানটা খুব সম্প্রতি প্রকাশ পাবে আশা করছি, একটি ছেলে শিরোনামে। এই গানটা নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ একটা কিংবদন্তির নাম এখানে জড়িয়ে আছে। এটা একটা গান। আরেকটা হচ্ছে শ্রদ্ধেয় কুমার বিশ্বজিতের সুর করা এবং শ্রদ্ধেয় আসিফ ইকবালের লেখা একটা গান আছে। এই দুটো গান নিয়েও আমি বেশ আশাবাদী। আমি জানি না দর্শক কতটুকু কিভাবে নেবে, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি গান দুটো যাতে ভালো হয়, কারণ এইগুলো আমার কাছে একেবারে সম্পদের মতো, কারণ কিংবদন্তিদের নাম জড়িয়ে আছে এবং এটা তাদের আশীর্বাদ হিসেবে আমি নিয়েছি এবং পেয়েছি। এবারে একটু আসি মঞ্চের প্রসঙ্গে। মঞ্চ নিয়েও তো বেশ ব্যস্ততা চলছে, মোটামুটি কম বেশি যেমনটাই হোক সবসময় আছে। তো মঞ্চের এমন কোন অভিজ্ঞতা যেটা এখনো খুব স্মরণীয় হয়ে আছে? মঞ্চের অভিজ্ঞতা প্রতিবারই একেবারে নতুন। প্রত্যেকটা মঞ্চের আলাদা আলাদা গল্প। কারণ হয় কি যে আমরা যখন গান গাইছি সেটা অন্যান্য মাধ্যমে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, টেলিভিশন চ্যানেল হোক বা রেডিও হোয়াট এভার, যেখানে হোক, সেখানে আমরা দর্শকদের এক্সপ্রেশনটা সরাসরি দেখতে পাই না। কিন্তু একমাত্র স্টেজে বা মঞ্চে আমরা দর্শকদের এক্সপ্রেশনটা দেখতে পাই, তাদের ভালো লাগাটাও দেখতে পাই, তারা যদি বিরক্ত হয় সেটাও বুঝতে পারি। তো প্রত্যেকটা স্টেজে না আলাদা আলাদা এক্সপিরিয়েন্স। তো এই প্রত্যেকটাই মনে রাখার মতো। কারণ হয় কি যে দেখা যাচ্ছে যে অনেক বয়স্ক কেউ, এটাই বেশি আমার সাথে হয়েছে, যে আমাকে হয়তো দেখতে ছোট দেখায়, তো ভাবে যে এই সময়কার মেয়ে হয়তো এই সময়কার গানই গাবে, হয়তো বা যেটা হয় পুরোনো দিনের কোনো গান বললে হয়তো পারবে না। তো এরকম অনেকবার হয়েছে। একেবারে কিছু কিছু বয়স্ক যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের এরকমও হয়েছে যে একেবারে তারা বুঝতে পারছে চোখে মুখে যে তারা চ্যালেঞ্জের পর্যায়ে চলে গেছে, রিকোয়েস্ট করতে করতে যে দেখি পারি কিনা। তো আমি মিস করিনি এটা অবশ্যই আমি বলবো আমার বাবার কাছে আমি কৃতজ্ঞ, কারণ আমার বাবা যেহেতু সঙ্গীত শিল্পী, আমার বাবার কারণেই এত গান ঝুলিতে জমা বা শুনে শুনে বড় হয়েছি। গাওয়ার থেকেও বড় কথা, এত গান শুনেছি, শোনাটাও তো একটা বিশাল লেসন। কারণ অনেকগুলো গান দেখা যাচ্ছে আমি হয়তো কখনো স্টেজে পারফর্ম করিনি, লিরিক দেখার পরে দেখছি আমি গাইতে পারছি, কারণ ওগুলো আমি ছোটবেলা থেকে শুনেছি। এই ব্যাপারটা আমার খুব মজার লাগে যে যারা একটু সিনিয়র যারা আছেন ওরা এক্সপেক্ট করে কিন্তু যে আমরা গানগুলো একটু গাইতে পারবো, গাইতে পারলে আবার ওদের চোখে মুখের উচ্ছ্বাসটা দেখতে পাই, ওটাও খুব ভালো লাগে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আসি, এই একই ধরনের ফিডব্যাকগুলো তো আমরা সোশ্যাল মিডিয়াতেও পাই, একটু ভিন্ন আঙ্গিকে, টেক্সট আকারে, কমেন্টে অথবা ইনবক্সে। তো সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন সেই উত্তরটাও শুনবো, তার আগে একটা গান শুনতে চাই। যে গানটির কথা বলছিলাম শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা, অপু আমান ভাইয়ের সুর। তো ওই গানটার আমি একটু ছোট করে অংশ, আমি আগে কোথাও গাইনি, এই গানটা একদম আনরিলিজ ট্র্যাক, তো আজকে একটু শুনিয়ে দিই। শুনি। একটি ছেলে বাড়ির পাশ দিয়ে শীষ দিয়ে যেত, সে তো বোঝেনি আমার মনে সে বিষ দিয়ে যেত। একটি ছেলে বাড়ির পাশ দিয়ে শীষ দিয়ে যেত, সে তো বোঝেনি আমার মনে সে বিষ দিয়ে যেত। বড় হয়ে বুঝলাম ভালোবাসা এর নাম, ভালোবাসি তোমাকে ভালোবাসি। একটি ছেলে। থ্যাংক ইউ। বাহ,
কি সুন্দর। এটা সুর কি সেই সময় করা হয়েছিল? হ্যাঁ, সেই সময় করা হয়েছে। আর এই গানটা আমি যেদিন স্যার মারা গেলেন, তো আমি তার বাসায় যাই এবং খুব অদ্ভুতভাবে আমি যখন দরজা দিয়ে ঢুকি তখন স্যারের স্ত্রী আমাকে সবার সামনে জড়িয়ে ধরলো এবং জড়িয়ে ধরে উনি রীতিমতো কেঁদে কেঁদে বলছে যে তুমি জানো তোমার গানটা তোমার স্যার দিনে অন্তত 3 বার করে শুনতো, ওনার এত ভালো লেগেছে, দিনে 3 বার করে, আমাদেরকেও জোর করে করে শোনাতো, দেখো দেখো। এবং ওই গানটার শেষে গানটা শেষ করার পরে উনি একটা ডায়লগ অ্যাড করেছে যেটা আমাকে কবিতার মতো বলতে হয়েছে এবং উনি ওটা ঠিক মারা যাওয়ার মনে হয় জাস্ট 5-6 দিন আগে ওই জিনিসটা অ্যাড করেছে কবিতার মতো একটা। উনি অপুদাকে ফোন দিয়ে বলল যেহেতু একটা বাচ্চা মেয়ে, তো আমার কাছে মনে হচ্ছে যে এই জেনারেশনকে একটু টার্গেট করতে হবে, তো একটা ডায়লগ সিনেমার মতো একটা ডায়লগ অ্যাড করব শেষে, এবং এটাও উনি লিখে পাঠান এবং ওটা আমি আবার পরে স্টুডিওতে এসে ওই ডায়লগ পার্টটা বলে শেষ করি পুরো গানের কাজটা। গানটার অডিও শেষ। তো এরপরে যখন 5-6 দিন পরে শুনলাম স্যার আর নেই, তখন এটা কি বলবো, আমি নিজেই মানতে পারছিলাম না, কারণ এটার একটা ফাইনাল রেজাল্ট স্যার দেখে যাবে এটা খুব আশাবাদী ছিলাম। সো মানে তখনই কাজটা শেষ হয়ে গেছিল, এখন শুধু রিলিজের অপেক্ষায়। হ্যাঁ, আচ্ছা। আর একটা বিষয় সেটা হচ্ছে আমি অনলাইনে একটু ক্লাসিক্যাল মিউজিকের ক্লাস করাই। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাস করাই বলতে আমাদের অনেকগুলো প্রবলেমস থাকে যেগুলো গাইবার সময় আমাদের হতে পারে, রেঞ্জ নিয়ে প্রবলেম বা উচ্চারণ নিয়ে প্রবলেম, বা আমরা শাস্ত্রীয় সঙ্গীতে বিভিন্ন টার্মস আছে রাগ ভিত্তিক, ওইগুলো আমি একটু ছোট, সবাই চায় আমার কাছে, তাই আমি ছোট ছোট করে ওইগুলা ভিডিও আকারে কি কন্টেন্ট করে দেয়া হয়। আচ্ছা, সেটা নিয়মিত করা হচ্ছে? হ্যাঁ, সেটাও নিয়মিত করা হচ্ছে। আচ্ছা, আর এটার মূলত অডিয়েন্স কারা, ছোটরা নাকি সব বয়সী? না, সব বয়সী। এটার আমি দেখেছি যে আমার গানের চাইতেও বেশি মানুষ এগুলো চায়, কারণ আমাকে দেখা হলে বলে যে তুমি তোমার ওই গানের টিউটোরিয়ালগুলো প্লিজ দিও, আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। তো এই বিষয়টা আমার কাছেও ভালো লাগে ওইটা করতে, কারণ আমি যেটা করে মানুষের জন্য একটু হেল্প হবে সেটাই আমার কাছে মনে হয় করাটা উচিত। তাছাড়া আমার কিছু স্টুডেন্টস আছে, ওই স্টুডেন্টসদেরকে শেখাতে গেলেও আমার এইগুলা লাগে, মানে আমার রেগুলার এগুলোর মধ্যে দিয়ে থাকতে হয়। তো আমি চিন্তা করি কেন আমি অনলাইন প্ল্যাটফর্মেও যারা দূর থেকে দেখছে, যারা আসতে পারছে না, কাছে এসে শিখতে পারছে না, ওদের জন্য কেন আমি এটা এরকম মাঝে মাঝে দেব না কেন? খুব ভালো লাগলো আজকে আড্ডা দিয়ে, চমৎকার একটা আড্ডার পর এবার একটা গান শুনে বিদায় নেব। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি দর্শকদের থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আইরিশ কথা সাহিত্যিক জর্জ বার্নার্ড শয়ের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, আমি কথা বলার সময় প্রায়ই আমার নিজেরই উক্তি ব্যবহার করি, এটা আমার কথাবার্তায় মশলা বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমার ভীষণ পছন্দের একটা গান গাইছি দেয়ানিয়া ছায়াছবি থেকে, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নীল। কবরেতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থরো থরো অধর কাপা। কবরেতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থরো থরো অধর কাপা। তাই কি গানের সুরে আজ আলোয় আলোয় ঝিলমিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি
বুঝি মনে মনে হয়ে গেল নীল